ভারতে বাংলাদেশ নিয়ে আলাপ হইতো, ইংল্যান্ডে বাংলাদেশকে নিয়ে আলাপ হইতো, পাকিস্তানে বাংলাদেশ নিয়ে আলাপ হইতো, কিন্তু বর্তমানে 3-0 ব্যবধানে যখন আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা হারলাম টি-20-তে, এখন কি আমাদের নিয়ে আলোচনা হবে? আমরা নাকি পরীক্ষা চালাই, নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিই, কাদের বিরুদ্ধে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভাই সময় কিন্তু খুব দ্রুত পাল্টে যায়। খেয়াল করে দেখেন, মাত্র কয়েকদিন আগে যখন মিরপুরের মাটিতে আমরা এই শক্তিশালী অস্ট্রেলিয়াকে 2-0 ব্যবধানে হারাইছিলাম প্রথম দুইটা ম্যাচে, তখনই তো সমগ্র বিশ্ব আমাদেরকে নিয়ে হতবাক ছিল, এমনকি বলতেছিল এটা কিন্তু ভালো একটা দেশে পরিণত হয়ে গেছে, তাদের ব্যাটিং ভালো, তাদের বোলিং ভালো, বিশেষ করে তারা বাংলাদেশের কন্ডিশনে দুর্দান্ত খেলতে পারতেছে। ভারত চিন্তায় পড়ে গেছিল, কিংবা ভারতীয় মানুষ বলতেছিল ভারত তোমরা যখন বাংলাদেশে যাইবা ভালো টিম নিয়ে যাও। নিউজিল্যান্ডের টেস্টে ধারাভাষ্যকাররা বলতেছে যদি এই ধরনের কন্ডিশনে নাহিদ রানা বোলিং করতে পারতো তাহলে কোন ধরনের বোলিং করতে পারতো। চিন্তা করে দেখেন এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট ছিল নাহিদ রানার জন্য, কিন্তু আপনারা রিদম নষ্ট করে দিচ্ছেন। আজকে নাহিদ রানা একটা ওভার বোলিং করছেন, 20টা রান খাইছে, 20টা রান খাইছে ভাই। তাসকিন কোথায় হারাই গেল ভাই? আপনার কি হয়েছে? আজকে আপনি 2টা ওভার বল করলেন, 27টা রান দিচ্ছেন। শরীফুল ইসলাম, আমি তো গত ভিডিওতে বলতেছিলাম কেন শরীফুল ইসলাম কেন হচ্ছে না, কিন্তু আপনি কোন ধরনের বোলিং করলেন ভাই? প্রথম ওভারই 16 রান। আপনারা অনেকেই বলতে পারেন যে তো টার্গেট কম, এই কারণে সবাই ইচ্ছা মতো পিটাইছে, কিন্তু তাহলে আমাদের ব্যাটসম্যানরা কোন ধরনের ব্যাটিং করছে? 6জন ব্যাটসম্যানের মাঝখানে, বাংলাদেশের 6জন ব্যাটসম্যানের মাঝখানে আপনি যদি আমাদের ক্যাপ্টেন হৃদয়কে বাদ দিয়ে দেন, সর্বমোট রান 6-5-11, 2-13, সর্বোচ্চ রান 6 রান। আপনি বুঝতে পারতেছেন? সবাই সিঙ্গেল ডিজিট, 5 রান, 1 রান, 1 রান, 6 রান, 0 রান, মাঝখানে একজন 61 তহিদ হৃদয়। ভাই এটা কোনো ব্যাটিংয়ের নমুনা হইল? আমরা কিন্তু নিজেদের করতে নিজেরা পড়ে গেছি, আমরা রিদমটাকে নষ্ট করে ফেলছি। আপনি যত কথাই বলেন, যে কোনো জিনিসের মাঝখানে কিন্তু একটা রিদম লাগে। এই যে আমি কথা বলতেছি, এটার মাঝখানে একটা রিদম লাগে, যদি রিদমটা নষ্ট হয়ে যায় কথা কিন্তু আমি বলতে পারবো না। এখন আমরা যখন ভালো খেলতেছিলাম ওই জিনিসটাকে কেন আমরা নষ্ট করলাম? লাস্ট ম্যাচে যখনই আমরা নাহিদ রানাকে বসাই দিলাম তখন কিন্তু আমাদের মোমেন্টামটা নষ্ট হয়ে গেছে। এমনকি আমরা যখন ওডিআই থেকে টি-20-তে শিফট করলাম, আমাদের উচিত ছিল কি ভালো প্লেয়াররা, মানে আমাদের দলের মাঝখানে যে সকল প্লেয়াররা ভালো খেলতেছিল তাদেরকে ক্যারি করা। নাজমুল হোসেন শান্ত হয়তোবা তিনি বর্তমানে টি-20 খেলেন না, কিন্তু তাকে ক্যারি করা উচিত ছিল। মুসাদ্দেক অনেক বছর পরে বাংলাদেশ দলে ঢুকছেন, প্রথম ম্যাচে 70 বলে 82 রান, 2টা উইকেট, এমনকি লাস্ট ওডিআই ম্যাচে একটা দুর্দান্ত 50। আমরা কি করলাম? ওই 2টা প্লেয়ারকে বসাই দিলাম। দেখেন নতুন প্লেয়ার আমরা যাদেরকে নিলাম তারা কিন্তু একজনও পারফরমেন্স দিতে পারে নাই। আপনি শামীম পাটোয়ারির কথা বলেন, আজকে যে একটা বাজে শট খেলে আউট হয়েছে, লেগ সাইডে অনেক বাইরের বল, ছক্কা মারার বল, 4 উইকেট পড়ে গেছে, উনি ছক্কা মারতে যে জশ ইংলিশের কাছে ইজি একটা ক্যাচ দিয়ে বসলেন। এরপর আপনি খেয়াল করে দেখেন নুরুল হাসান সোহান আজকে যেভাবে তিনি আউট হয়েছেন, অ্যাডাম জাম্পার বলে তিনি আউট হয়ে গেছেন, স্ট্যাপ আউট হয়ে গেছেন, বল আউট হয়ে গেছেন, কি বলবেন ভাই? মানে দৃষ্টিকটু। সাইফ হাসান ভাই আপনি যে ফর্মের ছন্দে নাই সেটা আমরা সবাই জানি, কিন্তু আজকের ম্যাচে কেন সৌম্য সরকারকে বসানো হয়েছে? এটার উত্তর কে দিবে? আমরা কিন্তু যাচ্ছে তাই দল করতেছি, যখন যত মনে করতেছে সেটাই করতেছি। আজকে মনে চাইতেছে তাকে খেলাতেছি, কারণ কি? কেন তাকে খেলাবো, কেন তাকে বসাইবো, এটার উত্তর কে দিবে? আপনি খেয়াল করে দেখেন, সৌম্য সরকার এর আগের দিন যেটা খেলা প্রয়োজন ছিল তিনি সেটাই খেলতে পারছেন, তাহলে আজকে কেন বসালেন? পারভেজ ইমন খুবই দুর্দান্ত খেলতে পারছেন গত ম্যাচে, কিন্তু ব্যাটিং অর্ডার পরিবর্তন, এটাকে আপনি কি মনে করতেছেন? ব্যাটিং অর্ডার পরিবর্তন এটা কি চারটিখানি বিষয়? সচিনকে যদি একদিন 1 নম্বর পজিশনে, একদিন 4 নম্বর পজিশনে, একদিন 6 নম্বর পজিশনে, যখন খুশি তখন আপনি যদি ব্যাটিং অর্ডার পরিবর্তন করতেন, তাহলে কিন্তু সচিনের এত বড় রেকর্ড কিন্তু আপনি কখনোই খুঁজে পাইতেন না। ব্যাটিংটা এত সহজ ব্যাপার না। আপনি ইমনকে একদিন 5 নম্বর পাঠাচ্ছেন, একদিন 3 নম্বরে প্রমোট করতেছেন, এটা কিন্তু ইফেক্ট করতেছে। আপনি খেয়াল করে দেখেন, পারভেজ হাসান ইমন আজকে 13 বলে 1 রান করতে পারছে টি-20-তে, এমনকি সাইফ হাসান 9 বলে 1 রান। ভাই এটা কিভাবে সম্ভব? আমাদের প্রথম 5 ওভারে 11 রান, 3 উইকেট নেই। বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশের কন্ডিশনে খেলা, 5 ওভারে 11 রান, এটা তো টেস্ট ম্যাচও হয় না। 5 ওভারে 11 রান নাই, 3টে উইকেট পড়ে গেছে আমাদের, 5 ওভারে 11 রান। অন্যদিকে আপনি যদি অস্ট্রেলিয়া দলে দেখেন, 5 ওভারে 52 রান, 0 উইকেট। ব্যাটিং পার্টনারশিপ কাকে বলে আপনি খেয়াল করে দেখেন। আজকের ম্যাচে 2টা ক্যাপ্টেন কিন্তু ভালো খেলতে পারছে, একদিকে মিচেল মার্শ যেখানে সাইড করতে পারছে 28 বলে, অন্য প্রান্তে কিন্তু জশ ইংলিশ কিন্তু টুকটুক করে খেলছেন। বাংলাদেশের তহিদ হৃদয় কিন্তু ভালো খেলতে পারছে। ভাই তহিদ হৃদয়কে আমি ধন্যবাদ জানাই যে আপনি অন্তত বাংলাদেশের স্কোরটাকে 100-র উপর নিয়ে গেছেন। আপনি খেয়াল করে দেখেন ব্যাটিং পার্টনারশিপ কেন প্রয়োজন। যখন আজকে মিচেল মার্শ মারা শুরু করলো, মিচেল মার্শ যখন এক প্রান্ত থেকে মারতেছে, অন্য প্রান্ত থেকে কিন্তু জশ ইংলিশ ধরে ধরে খেলতেছে। তাদের মাঝখানে যেটা প্রথম 50 রানের পার্টনারশিপ হলো 16 বলে 17 রান। আপনি খেয়াল করে দেখেন জশ ইংলিশ 16 বলে 17 রান, কিন্তু অন্য প্রান্ত থেকে কিন্তু তার স্ট্রাইক রেট 200-র উপরে। এমনকি যখন জশ ইংলিশ আউট হয়ে গেল এরপরও কিন্তু 18 বলে 35 রান করতে পারছেন মিচেল মার্শ, কিন্তু অন্য প্রান্ত থেকে কপার কুল্লি 6 বলে 10 রান, কিন্তু দুই প্রান্ত থেকে কিন্তু আমরা হিট করি বেশি। ভাই তবে একটা আনলাকি আউট হয়েছে, সেটা হচ্ছে তানজিদ। তার ওই সময় এভাবে আউট হওয়াটা
খুবই মারাত্মক বাজে ছিল, এটাকে ক্রিকেটের ভাষায় কোনোভাবেই বর্ণনা করা যাচ্ছে না। কারণ অপর প্রান্ত থেকে ব্যাটিং করবে আর এইভাবে আপনি আউট হয়ে যাবেন, সেটা খুবই দুঃখজনক। তবে আপনি কেন সামনে আগাবেন? ক্রিকেটের রুলস তো সেটা বলে না। এত তাড়াহুড়া কিসের? এটা একটা মেজর একটা খারাপ দিক। তবে আজকে আমরা যেভাবে ব্যাটিং ডিসপ্লে করছি, আমরা কিন্তু এখন আর বলতেই পারবো না, কিংবা কয়েকদিন আগে আপনি খেয়াল করে দেখেন, মাত্র 10 থেকে 15 দিনের মাঝখানে আমরা ওইখানে ছিলাম, অন টপে ছিলাম, এখন আমরা তলানিতে পড়ে গেছে। আমাদের যে একটা কদর ছিল, আমাদের যে বোলিং নিয়ে আমরা গরিমা করতাম, আজকে খেয়াল করে দেখেন, আজকে কিন্তু তাসকিন খেলছে, শরীফুল খেলছে, নাহিদ রানা খেলছে, কিন্তু সবাই তুলোধনা হয়ে গেছে। কেন তুলোধনা হয়ে গেছে? কারণ কি আমাদের বোর্ডে স্কোর নাই। কিংবা আপনি যদি কন্ডিশনের বিচার করেন, আমরা কেবলমাত্র দুজন স্পিনার খেলাতেছি। নাসুম আহমেদ তিনি কিন্তু আজকে দুর্দান্ত বোলিং করতে পারছেন, 3 ওভারে 10 রান। অন্য জায়গায় রিশাদ হোসেন খেলতে পারছে, 2 জন বলার। কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়া দলে দেখেন, নিখিল চৌধুরী বোলিং শুরুই করছে উনি। এরপরে নতুন একজন বামাতি বলার আছে, তার নামটা এখন মনে পড়তেছে না, এমনকি অ্যাডাম জাম্পা, ব্যাট ট্রেন্সও আছে, 4 জন বলার আছে তাদের কাছে। কিন্তু আমাদের দলে শুধুমাত্র 2 জন আছে। ভাই, এটা বুঝতে পারতেছেন? পেস বোলিং এর ক্ষেত্রে যদি আপনি কথা বলেন, তাদের পেস বোলার কোন ধরনের বোলিং করতে পারছে? স্পেন্সার জনসন 4 ওভার বল করতে পারছে, 6 রান 2টা উইকেট। কি বলবেন? 4 ওভারে 6 রান 2 উইকেট। এখন আমরা কোন ধরনের বোলিং করছি? আমাদের কন্ডিশনে আমরা কি কন্ডিশন বুঝতে পারি? কেন বুঝতে পারি না? ওই যে পাকনামি যদি আপনি বেশি করেন, আপনি যদি দলের মাঝখানে এখন যদি বলেন যে না, আমরা কি করলাম, যে পঞ্চপাণ্ডব আমরা তৈরি হইতে দিব না, আমরা নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিব যারা কি করতে পারে, ওদের ভবিষ্যতে বাংলাদেশের নাম স্বর্ণ অক্ষরে লিখতে পারে। আপনি খেয়াল করে দেখেন, আমরা সাকলানকে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ খেলাইলাম। কেন খেলাইলাম? সাইফুদ্দিন ছিল, ইমরুল কায়েস কিন্তু চলে গেছেন, আমি কিন্তু ওনার সাথে পুরো একমত। কারণটা কি, সাইফুদ্দিন প্রমাণিত, এমনকি তিনি ভালো অলরাউন্ডার। তাহলে কেন আপনি তাকে ড্রপ করে আপনি সাকলানকে দলে নিলেন? এটা একটা বড় মেজর প্রশ্ন। কিন্তু এমনকি আজকের ম্যাচে যেটা আমি প্রশ্ন তুলতেছি, সৌম্য সরকারের অপরাধ কি? যে ব্যাটসম্যান 2টা ম্যাচ খেলতে পারছে, ওডিআইতে একটা ম্যাচে ভালো খেলতে পারছেন, একটা ম্যাচে আউট হয়ে গেছেন, ব্যাড লাগ ব্যাপার। কিন্তু টি-20তে 2টা ম্যাচ তিনি ভালোই খেলতে পারছেন। তাহলে কেন আপনি তাকে বসাই দিলেন? কেন বসাই দিলেন ভাই? কারণ তো নাই ভাই। লিটন কুমার দাস ছাড়া আমাদের ব্যাটিং অর্ডারকে খুবই ফ্যাকাশে মনে হচ্ছে। আমরা কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে আমরা উপরের দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের অধঃপতন কিন্তু আরো বেশি। হয়তো ওডিআইতে আমরা একটু ভালো ছন্দে আসছি, কিন্তু টি-20 ফর্মেট দেখলে মনে হচ্ছে আমরা খুবই তলানিতে পড়ে আছি। আজকে ব্যাটিং যারা দেখছেন ভাই, হতাশা আর হতাশা। কোনো ব্যাটসম্যান ব্যাটে বল লাগাইতে পারতেছে না। আপনি বুঝতে পারতেছেন, টপ অর্ডার ব্যাটসম্যান একজন 9 বলে 1 রান, অন্য একজন ব্যাটসম্যান 13 বলে 1 রান। ভাই 36 রানের মাঝখানে 5 উইকেট নেই, আপনি কি করতে পারবেন? আপনি কিছুই করার নাই ভাই। এই দল নিয়ে আমরা কিছুই করতে পারবো না। তো আমাদের মাঝখানে অবশ্যই পরিবর্তন দরকার। এমনকি যাদেরকে সুযোগ দিবেন, ভালো করে সুযোগ দিবেন। সম্মুখে সুযোগ দিলে ভালো করে সুযোগ দেন। 2 ম্যাচ খেলাইতেছেন, 3 ম্যাচ বসায় রাখতেছেন, কি কারণে? কারণ বলেন। কারণ তো নাই। সাকলানকে আপনি কেন নিচ্ছেন? ছক্কা মারার জন্য? তাহলে বোলিং করবে কে? তাকে তো অলরাউন্ডিং ক্যাপাবিলিটিতে আপনি দেখতে হবে। তিনি যদি বল করতে পারেন, এমনকি ব্যাট করতে পারেন, তাহলে আপনি তাকে নেন। শেখ মেহেদী প্রথম টি-20তে ভালো খেলতে পারছেন, আপনি তাকে বসায় দিচ্ছেন। কি কারণে বসায় দিচ্ছেন? উত্তর কে দিবে? শেখ মেহেদীর কি অপরাধ? বারবার এক কথা বলতেছি, শেখ মেহেদী কেন আজকে দলে নাই? মোসাদ্দেকও দলে নাই, শেখ মেহেদীও দলে নাই। কেন নাই? নুরুল হাসান সোহান কি করে ফেলছেন? শামীম পাটোয়ারি 3 ম্যাচ খেলছেন, কি করে ফেলছেন? এখন পরের সিরিজে যদি তারাই খেলে, তাহলে তো ভাই হচ্ছে না ভাই। পরবর্তী সিরিজে অবশ্যই কিন্তু আমরা সাব্বির রহমানকে দেখতে চাই, এমনকি আমরা জাকির আলী অনেককে দেখতে চাই। কারণ কি, তার অনেকদিন ধরে জাতীয় দলের মুখ দেখতে পারতেছে না। এমনকি হাবিবুর রহমান সোহান নামে একজন নতুন প্লেয়ার আছে, সম্ভবত নামটা আমার ভুল হয়ে গেছে, উনি কিন্তু উপরের দিকে মারাত্মক খেলতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন, দলের মাঝখানে মেজর পরিবর্তন আনতে হবে। এমনকি একটা রিদম কিন্তু ব্রেক করা যাবে না। টি-20তে বলেন, ওডিআইতে বলেন, যারা ভালো খেলতেছে তাদেরকে সবাইকে একত্রিত করে একটা দল বানাতে হবে। আমাদের এখন ওই সময় আসে নাই যে আমরা তাকে সুযোগ দিব, তাকে বসায় দিব, এরকম করা যাবে না। রোটেশন করার সময় আমাদের না। রোটেশন কারা করতে পারবে? ইংল্যান্ড করতে পারবে, অস্ট্রেলিয়া করতে পারবে, ইন্ডিয়া করতে পারবে। কারণ কি, তাদের কাছে অনেক প্লেয়ার আছে। আমাদের এখন ওই সময়টা আসে না, ওই বিলাসিতা দেখানোর আমাদের এখনো সময় আসে না যে আমরা ইচ্ছা করলে দলের মাঝখানে বড় ধরনের পরিবর্তন করবো, এমনকি অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারকে বসায় দিয়ে আমরা নতুনদের সুযোগ দিব। সময় আসলে সেটা অটোভাবে তৈরি হয়ে যাবে, যেটা ইন্ডিয়ার কাছে এখন আছে। এখন কি পাকিস্তান ওই সুযোগ আছে? পাকিস্তান যদি ইচ্ছা করে না আমরা ইন্ডিয়ার সাথে তাড়াতাড়ি করবো, সম্ভব না। সময় যখন আসবে সেটা বলে দিবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আপনারা নতুন করে কল্পনা খুব শীঘ্রই আপনাদের সাথে। ভালো থাকবেন।